এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, তা না হলে নির্বাচন পুরোপুরি বন্ধ করা হবে। হঠাৎ করে যেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। কপাল খুলতে চলেছে আওয়ামী লীগ নামক দলটির। নির্বাচনে শেখ হাসিনার ফাইনাল অ্যাকশন শুরু। যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে নির্বাচনকে পুরোপুরি বন্ধ ঘোষণা করল শেখ হাসিনা। শেষ রক্ষা পাচ্ছে না ডক্টর ইউনূসও। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। ফাইনালি বন্ধ করা হলো 12 তারিখের জাতীয় নির্বাচন। হঠাৎ করেই 3 দিক থেকে ফেসে গেলেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. We want to see. এদিকে 17 মাস পর ভারতের মাটিতে সাংবাদিক বৈঠক। আওয়ামী লীগের বার্তা নির্বাচন নিয়ে ইউনূসকে দোষে কি বলল হাসিনার দল? তত্ত্বাবধায়ক সরকার কি ফিরে আসবে? কে হবেন সেই সরকারের প্রধান উপদেষ্টা? আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? আলটিমেটলি যেটি বলবা সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে হবে না। আবার একটি 1-11 ঘটবার খুব বেশি সম্ভাবনা আছে। এদিকে একপাক্ষিক বিচারে লজ্জিত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, বিব্রত হয়ে সরে দাঁড়ালেন ব্রিটিশ আইনজীবী ক্যাডম্যান। মনে রাখবেন, আগামীতে কোনোভাবেই নির্বাচন হচ্ছে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনের আগে সমস্ত অবৈধ অস্ত্র, জঙ্গি সন্ত্রাসীদের গ্রেপ্তার, এগুলো সবকিছু উদ্ধার করতে হবে এবং সকল দলের অংশগ্রহণমূলকই নির্বাচন হবে হতে। এদিকে সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক প্রস্তুতির বার্তা জেলা থেকে আন্তর্জাতিক পরিসরে। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে কুড়িল মহাসড়কে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল। এদিকে একপাক্ষিক বিচারে লজ্জিত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চিফ প্রসিকিউটরের স্পেশাল অ্যাডভাইজার বা বিশেষ উপদেষ্টার পদ থেকে আকস্মিকভাবে সরে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। তিনি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জুলাই বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সম্পন্ন করার লক্ষ্যে এই ব্রিটিশ আইনজীবীকে নিযুক্ত হয়েছিল। কিন্তু ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন। বিব্রত ও লজ্জিত ক্যাডম্যান। পদত্যাগের সুনির্দিষ্ট কারণ হিসাবে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া না হলেও সংশ্লিষ্ট সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে বর্তমান বিচার প্রক্রিয়ার ধরন নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না। বিশেষ করে চলমান বিচার কার্যক্রমকে তিনি একপাক্ষিক বলে মনে করেছেন এবং এর ফলে তিনি লজ্জিত ও বিব্রত বোধ করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ আইনে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই আইনজীবী মনে করেন বর্তমান প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। পদত্যাগের তাৎপর্যপূর্ণ সময়কাল। টবি ক্যাডম্যানের পদত্যাগের সময়টি অত্যন্ত নাটকীয় ও তাৎপর্যপূর্ণ। 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনকালীন সময়ে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল আগামীকাল মঙ্গলবার তাদের গুরুত্বপূর্ণ দ্বিতীয় রায় বা সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে। ঠিক এমন একটি মুহূর্তে আগের দিনই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আইনজীবী সরে দাঁড়ানো ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে 17 মাস পর ভারতের মাটিতে সাংবাদিক বৈঠক। আওয়ামী লীগের বার্তা নির্বাচন নিয়ে ইউনূসকে দোষে কি বলল হাসিনার দল? শেখ হাসিনার পতনের 17 মাস পর ভারতের মাটিতে প্রথমবার সাংবাদিক বৈঠক করল আওয়ামী লীগ। শনিবার দিল্লির
প্রেস ক্লাব অব ইন্ডিয়ার ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ সহ হাসিনার দলের অন্যান্য নেতারা। সেখানে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তোপ দাগেন। পাশাপাশি দেশে আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও তারা মুখ খুলেছেন। এদিন হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ আমাদের দেশ। হাসিনা এবং আমরা অন্যান্যরা যারা দেশের বাইরে আছি তারা ফিরে আসতে চাই, কিন্তু অন্তর্বর্তী সরকারকে আসন্ন নির্বাচন আইন মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। বর্তমান সরকার প্রতিশোধ পরায়ণ, তারা আমাদের সঙ্গে কেবল শত্রুতাই চালিয়ে যাচ্ছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রত্যেকবারই আমরা জনগণের রায়ে ক্ষমতায় এসেছি, জনগণকে আমরা বিশ্বাস করি, কিন্তু ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ কখনোই ভালো কাজ করতে পারবে না। তবে আওয়ামী লীগ যে বাংলাদেশে ফের ক্ষমতায় ফিরবে সেই আশ্বাসও এদিন দিয়েছেন হাসান মাহমুদ। হাসিনার দলের দাবি, ইউনূস সরকার বাংলাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন করাতে অক্ষম। তারা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, এর জন্যই তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, সংবাদ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে ইউনূস সরকার, এই জন্যই তার দলকে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক প্রস্তুতির বার্তা জেলা থেকে আন্তর্জাতিক পরিসরে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরও শক্তিশালী করতে এবং রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কমিটি। 16 জানুয়ারি 2026 তারিখে সংগঠনের অফিসিয়াল টেলিগ্রাম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সভার শুরুতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিল এমপি। সভা সূত্র জানায়, যেসব জেলা ও মহানগর ইউনিট সাংগঠনিকভাবে দুর্বল সেগুলোকে দ্রুত শক্তিশালী করতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 15 কার্য দিবসের মধ্যে পদ প্রত্যাশীদের নাম, পদবি, ফোন নম্বর ও ইউনিটের নাম সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন প্রস্তুত সংক্রান্ত 21 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখে জারি করা পরিপত্রটি 16 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে। সভায় জেলা ইউনিটে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দায়িত্বে পুনর্বন্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শাখা সম্প্রসারণের উদ্যোগ হিসাবে প্রাথমিকভাবে 5টি আন্তর্জাতিক শাখা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ প্রত্যাশীদের তথ্য আগামী 7 কর্মদিবসের মধ্যে আন্তর্জাতিক সম্পাদক ও উপ আন্তর্জাতিক সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রচার ও তথ্য প্রযুক্তি দপ্তর, অর্থ, আন্তর্জাতিক গ্রন্থনা ও প্রকাশনা, আইন ও সংস্কৃতি বিষয়ক উপকমিটি ও সেল গঠনের সিদ্ধান্ত সভায় অনুমোদিত হয়েছে। তার নেতাকর্মীদের সঙ্গে এখন যে সব বক্তব্য রাখছেন সেখানে সরাসরি বলছেন যে তারা যেন ভোটারদেরকে এই অনুরোধ আহ্বান জানান যে যাতে যারা নৌকা মার্কা ভোটার তারা ভোট কেন্দ্রে না যায়। এবং শেখ হাসিনা পরিষ্কার করে এটাও বলছেন, যে কথাটা তিনি কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন, যে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায়, 50% বেশি ভোটার যদি ভোট কেন্দ্রে না যায়, তারা যদি এই নির্বাচনকে একটা বৈধতা না দেয়, তাহলে যে সরকারটা ক্ষমতায় আসবে তারা দেখতে চান, আওয়ামী লীগ দেখতে চায়, শেখ হাসিনা দেখতে চান সেই সরকারটা কদিন টিকতে পারে, কতটা স্থিতিশীলতা পায়। যে আওয়ামী লীগ যখন নাই, নৌকা মার্কা যখন ব্যালটে নাই, তখন যে ধরনের গণ বয়কটের শিকার হবে আগামী নির্বাচন, সেই নির্বাচনে কিছুতেই একটি গ্রহণযোগ্য সরকার গঠিত হতে পারবে না। এই ম্যাস বয়কট বা গণ বয়কট সৃষ্টি হবে আওয়ামী লীগের ভোটারদেরকে বাইরে রাখার মাধ্যমে। এই কথাটা বারবার শেখ হাসিনা উল্লেখ করছিলেন। শেখ হাসিনা বলে আসছিলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে আসছিলেন, যে যখন একদিকে আওয়ামী লীগেরই 35 থেকে 40% ভোট নিশ্চিতভাবে আছে, তখন ওয়ার্কার্স পার্টি, জাসদ, এমনকি জাতীয় পার্টিকেও যখন ভোটের বাইরে রাখার পুরো ব্যবস্থা করে ফেলা হয়েছে, তখন আসলে বাংলাদেশের জনসংখ্যার 50% পছন্দের মার্কাগুলোর কোনো উপস্থিতি থাকছে না ব্যালট পেপারে। কাজেই যে ভোটে 50% মানুষের প্রিয় মার্কা নাই, সেই ভোটে কেনই বা মানুষ ভোট দিতে যাবেন, সেই প্রশ্ন বারবার আওয়ামী লীগের
লীগ নেতৃবৃন্দ তুলছিলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছিলেন এমনকি যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে কি অন্তর্বর্তীকালীন সরকার সত্যিই একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারবে? সেই নির্বাচন অনুষ্ঠিত হলেই কি ভোটাররা ভয় মুক্ত ভাবে সেই নির্বাচনে ভোট দিতে যেতে পারবে? আর বিএনপি জামায়াতের মধ্যকার এই নির্বাচন যদি একটা ভাগাভাগির নির্বাচন, সাজানো নির্বাচন হিসেবেই অনুষ্ঠিত হয়ে যায়, তাহলে বিএনপি জামাতের ভোটাররাই বা কেন কোন উৎসাহে এমন একটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন সাজানো ভাগাভাগির নির্বাচনে ভোট দিতে যাবেন, সে প্রশ্ন পর্যবেক্ষকরা বারবার তুলছিলেন। আওয়ামী লীগ এই অবস্থায় নো ভোট হলেও, মানে নৌকা না থাকলেও যখন ভোট হয়ে যাচ্ছে, মানে অন্তত সরকার এখনো বলছে 12ই ফেব্রুয়ারি তারা ভোট অনুষ্ঠান করেই ছাড়বে, তখন আওয়ামী লীগের কর্মসূচিটা কি? আওয়ামী লীগ কি ভোটাররা গণ বয়কট করবেন সেই প্রত্যাশা করছেন, মানে তারা স্বতঃস্ফূর্তভাবে গণ বয়কট করবেন সেই প্রত্যাশায় আছেন, নাকি আওয়ামী লীগ ভোটারদেরকে গণ বয়কটের ডাক দেবে? আওয়ামী লীগ কি নো ভোট যে ভোটে নৌকা নাই সে ভোট প্রতিহত করবে? আওয়ামী লীগ কি যে ভোটে নৌকা নাই সে ভোটে প্রতিরোধ গড়ে তুলবে? আওয়ামী লীগ কি করবে? এই নিয়ে যখন একটা কৌতূহল তীব্র হয়ে উঠছিল এমনকি আওয়ামী লীগের ভোটার সমর্থকদের মধ্যে, যে আওয়ামী লীগের নির্দেশনাটা কি? কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও কয়েক দফায় তিনি এই কথাটা উল্লেখ করেছেন যে এই যে ইউনূস সরকার কিংবা বিএনপি জামাত কিংবা ছাত্রদের নতুন দল, তারা যে একেবারে ঐকমত্যে পৌঁছেছে যে কিছুতেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, তার একমাত্র কারণ হচ্ছে তারা জানে আওয়ামী লীগ যদি 2024-এর 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর পরেও এখনো যদি নির্বাচনে অংশ নেওয়ার তাদের অনুমতি থাকতো, তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষের এই রাজনৈতিক দলগুলো, তাহলে শেষ পর্যন্ত আওয়ামী লীগই আবারও নির্বাচনে জয়ী হয়ে আসতো এবং আওয়ামী লীগের নির্বাচনে জয় ঠেকাতেই ইউনূস সরকার, বিএনপি জামাত, এনসিপি এরা সকলে মিলে আওয়ামী লীগকে যে কোনো উপায়ে নির্বাচনের বাইরে রাখছে। শেখ হাসিনা সে কথাটা আবারও খুব স্পষ্ট করে তার নেতাকর্মীদের ফোরামে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন। কিন্তু আজকে যে নির্বাচন, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো? আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না? কেন আমাদের নৌকা থাকবে না? তার কারণটা খুব স্পষ্ট। তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিই, যতই আমাকে মৃত্যুদণ্ড দিই, আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। তার কারণ তারা আওয়ামী লীগকে চায়, কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করে তাদের মাথাপিছু আয় বৃদ্ধি করেছে, তারা খেয়ে পরে সুখে ছিল, শান্তিতে ছিল। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একটা স্পষ্ট স্ট্যাটাস দিয়েছেন রোববারে। সেই স্ট্যাটাসে তিনি সরাসরি পরিষ্কার করে বলেছেন যে এটা কোনো ভোট নয়, এটা একটা ফাঁদ। বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা অবৈধ জামাতি ইউনূস সরকারের সাজানো নাটক। আরেকটা নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। ঠিক যেমন ভাবে জুলাই আগস্টে সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল, আজও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে। আওয়ামী লীগ স্পষ্টত মনে করছে যে যেই উগ্র মৌলবাদী শক্তি 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার নিয়ন্ত্রণে চলে এসেছে, সেই গোষ্ঠী থেকেই জয়লাভ করাতে এই নির্বাচন সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান করে দিচ্ছে অবৈধ ইউনূস সরকার। সজীব ওয়াজেদ জয় বিশেষণ ব্যবহার করেছেন অবৈধ জামাতি ইউনূস সরকার। সজীব ওয়াজেদ জয় বলছেন এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না, তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। ভোটের বাক্স নয়, পরিকল্পিত স্ক্রিপ্টই এখানে মূল বিষয়, জনগণের মতামত নয়, ইউনূসের সেট করা প্ল্যানই এখানে শেষ কথা। তার মানে আওয়ামী লীগ কি মনে করছে যে এই নির্বাচনের মাধ্যমে আসলে বিএনপিও নয়, সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াতে ইসলামী এবং তরুণদের সংগঠন এনসিপির জোট। তারা বারবার এই যে উল্লেখ করছে যে মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে এই ভোটকে ব্যবহার করছে ইউনূস সরকার। তারা